লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে, শেষ মুহূর্তে পাশা উল্টে যাচ্ছে, খেলা চলছে অন্য লেভেলে। হবে কি শেষ পর্যন্ত কি আমাদের গলায় বিজয়ের মালা পড়বে? তো সেই জায়গাগুলো বিবেচনা করে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে পাশা উল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে খেলা পরিবর্তন হতে পারে, যে কোনো মুহূর্তে অন্য লেভেলে চলে যেতে পারে। আওয়ামী লীগই ক্ষমতায় আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না। তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। আমি যদি 3% ধরি তাহলে সেই 3% ভোটার প্রবাসে যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন, তার মানে 97% প্রবাসী ভোটার এবারের ভোট সম্পর্কে আগ্রহ দেখাননি। ঘটনা কি নতুন করে কিছু ঘটতে যাচ্ছে কোথাও? ঠিক এই মুহূর্তে এসে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিষয়ে আলোচনা প্রাসঙ্গিক হয়েছে। আওয়ামী লীগ নিয়ে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে। দর্শক শ্রোতা, নির্বাচন কি হতে যাচ্ছে এবং কি হবে নির্বাচনে দর্শক শ্রোতা, তাই ভিডিওটি কোনো শেষ পর্যন্ত দর্শক সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। কোনো রকম ভাবে বিদায় নিতে চাইতেছে, এটাও স্পষ্ট। যেমন ধরেন একাধিক উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়া, বিদেশে যাওয়ার জন্য সবুজ পাসপোর্টের আবেদন করা, এগুলো কিসের ইঙ্গিত দেয়? স্বয়ং পুলিশের আইজিপি তিনিও তো এই কাজটা করছেন। তারপরে গতকালকে আর একটা ঘটনা ঘটছে, এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা, সেটা যে কোনো কারণেই হোক, ভয়ে হোক, পিছু হটে হোক বা শুভবুদ্ধির উদয়, যেটাই হোক, তারা সেটা করতেছে না। তারা অন্তর্বর্তী সরকার এটা করবে না, পরবর্তী সরকারের জন্য এটা রেখে যেতেছে। সেইটা বড় কথা না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, শিরোনামটা আপনারা দেখেন, অন্তর্বর্তী সরকার দম ফুরিয়ে গেছে, দেবপ্রিয় ভট্টাচার্য। সেখানে তিনি যেটা বলতে চাইছেন সেটা যদি আমি এক কথাই বলি, তাহলে এই ইউনূস সরকার যে আশা আকাঙ্ক্ষা দেখাইছিল যে বিচার হবে, সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, এই যে প্রথম দুইটা, বিচার হবে এবং সংস্কার, এই দুইটা যতটুকু করা তাদের পক্ষে সম্ভব ছিল বা যতটুকু করতে তারা পারত, তাদের দম অলরেডি ফুরিয়ে গেছে। এখন নির্বাচন বিষয়ে তিনি কথা বলছেন। কাদেরকে নিয়ে আসলে পরে তাদের শেষ রক্ষাটা হবে, সেটাও তার বক্তব্যের মাঝে অন্তর্নিহিত আছে। সেটা আমরা বিশ্লেষণ করব। আশা করি এই সংবাদটি আমি আপনাদের পড়ে শোনাবো এবং বিশ্লেষণ করবো, আপনারা পরিপূর্ণ শুনবেন। দেখেন, এখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। তার মানে কি? মানে যতটুকুই ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে, মানে ওনারা পারতেছেন না। যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল সেটাও তারা পারতেছেন না, এটাই কিন্তু বোঝাইছে এখানে। তারপর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমানায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন। তার মানে কি? যেভাবে নির্বাচনটা হইতেছে, এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এটাকে ভালো নির্বাচন বলা যায় না। তারা অতীতে যে আশা আকাঙ্ক্ষা দেখাইছে, বিচার করবে, সংস্কার করবে, এইটা করবে, সেটা করবে, সকল কিছুতে তাদের আর কোনো দম নাই, শেষ। এখন যেইটা পারে সেটা নির্বাচন। আর ভালো নির্বাচন করতে হলে কি? একটা ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে, বাংলাদেশের সকল ভোটারের অংশগ্রহণে একটা নির্বাচন। সেই নির্বাচনটা করতে হলে কি করতে হবে? সবাইকে আনতে হবে। দেখেন, এইটাও তিনি বলছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। দেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে 50% বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং 25% বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করছে। ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি করে যাচ্ছে। এই যে এখানে তিনি যে বললেন যে এক ছাতার নিচে থাকার কথা সবারই, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিভাবে? যে সংখ্যালঘুদের 50% বেশি মানুষের মধ্যে উদ্বিগ্ন কাজ করতেছে, আর 25% মানুষের মধ্যে কি বলে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করতেছেন তারা। তাহলে এইভাবে কি এটা কি নির্বাচন হয়? এটা কি আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয়? দেখেন, এখানে আরো কথা বলা আছে। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। নির্বাচন হওয়ার আগেই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে। কমনওয়েলথ, তারপর সিপিডিরও তিনি ফেলো, এখনই বলা শুরু হয়ে গেছে যে এই নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। এখন আপনি বলতে পারেন যে আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ, 10, 11, মাঝখানে আসার 2 দিন, আজকের দিন যদি বাদ দেন, তাইলে মাঝখানে 2 দিনে এখনো কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করার সুযোগ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। অন্তর্মহলে হয়তো এমন কিছু ঘটতেছে বা এমন কিছু ঘটার সম্ভাবনা আছে যেটা এখনো ওই সম্ভাবনাকে ধরে রাখছে।
যে এখনো অংশগ্রহণমূলক নির্বাচন, আর অংশগ্রহণমূলক নির্বাচনকে যেটা এখানে নাম উচ্চারণ করা হয় নাই সেটা আমি থাম্বনেলে ব্যবহার করছি। অংশগ্রহণ বলতে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণ থাকতে হবে, সকল মতামতের অংশগ্রহণ থাকতে হবে, ভিন্ন মতের অংশগ্রহণও থাকতে হবে, তাহলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলে। আর এখানে তিনি বললেন যে আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। তিনি বলেন নারী হোক, অন্যান্য সংখ্যাগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। এই যে ভিন্ন মতের মানুষ হোক, সবারই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সবারই অংশগ্রহণ যদি নিশ্চিত করেন তাহলে কি করতে হবে? তাহলে সকল দলের অংশগ্রহণ লাগবে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পিছিয়ে পড়া মানুষের ভোট আনা এবং ভোটের আগে পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তিনি মনে করেন সরকারের সামনে ভালো কাজ করার সুযোগ এটি, মানে যারা সেটা তারা যা যা করতে চাইছে তারা তো একটাও পারে না, দম অলরেডি ফুরে গেছে, কিন্তু সরকারের সামনে ভালো কাজ করার আর একটি মাত্র ভালো কাজ করার দিক আছে, এবং সেটা হলো এটি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন তারা করতে পারে, এবং সেটার সুযোগ এখনো আছে। তিনি সে কথা বলছেন। তিনি এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। দেখেন এখানে একটা লাইনে মানে কতগুলো কথা। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজ করলো এই নির্বাচনটা যদি ভালোভাবে করতে পারে, যে অংশগ্রহণমূলক সকল দলকে নিয়ে, এটা হবে সরকারের সর্বশেষ ভালো কাজ। তাও আবার যদি এটা করতে পারলে ইতিহাসের পাতায় কিছুটা জায়গা পাওয়ার সম্ভাবনা বা সুযোগ হলেও হতে পারে। তাইলে ভাবুন যদি এটা না করতে পারে, মানে যেভাবে তারা করতে চাইতেছে এইভাবে করলে, তো ইনি তো আগেই বললেন যেটা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, এইভাবে নির্বাচন করলে ইতিহাসের পাতায় সুযোগ তাদের কোনোভাবেই নাই। আর এই নির্বাচনটা যদি তারা অংশগ্রহণমূলক করতে পারে, ভালো কাজ যেটা নির্বাচন সেটা করতে পারে, তাহলে ইতিহাসের পাতায় জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। মানে এটা করতে পারলেও একেবারে কি বলে যে নিশ্চিত সেরকম না। তাহলে বোঝেন যে এই সরকারের ভবিষ্যৎ, এরা তো সরকার থাকবে না, কিন্তু এই সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের ভবিষ্যৎটা কোথায়? যখন সরকারের পক্ষ থেকে 55% ভোটের আশা করা হচ্ছে, তখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতি দেখছি প্রবাসী ভোটের বেলায়। প্রবাসীদের যে ভোট, পোস্টাল ব্যালটে যে ভোট, সেই ভোটে এখন পর্যন্ত বলা হচ্ছে যে 4 লাখের মানে 4.5 লাখের বেশি মতো ভোট পড়েছে, কিন্তু এখন পর্যন্ত সব ভোট, পোস্টাল ভোট এসে পৌঁছায়নি। সেরকম পরিস্থিতিতে বিবেচনা করা হচ্ছে যে যদি 4.5 লাখ কিংবা তার একটু বেশি ভোট পড়ে, তাহলে প্রবাসীদের মধ্যে কত পার্সেন্ট ভোট দিলেন আর কত পার্সেন্ট ভোট দিলেন না, কিংবা এটাকে অন্যভাবে বলা যায় যে কত পার্সেন্ট ভোট থেকে বিরত থাকলেন, কিংবা কত পার্সেন্ট ভোটকে বর্জন করলেন, সেই ব্যাপার রয়েছে। প্রবাসীদের এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করবো যে কত পার্সেন্ট প্রবাসী ভোটার ভোট দিলেন। 4,94,000-এর বেশি প্রবাসীর ভোট দান সম্পন্ন, অর্থাৎ 4,94,000 মতো 4,94,185 জন ভোটার ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। সেখানে আমরা দেখছি যে প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছিল। 5,27,033 জন প্রবাসী সেই ব্যালট গ্রহণ করেছেন, অর্থাৎ প্রায় 2.5 লাখ প্রবাসী ব্যালট গ্রহণই করেননি, ব্যালটই নেননি। সেখানে দেখা যাচ্ছে যে 4,94,185 জন ভোটদান সম্পন্ন করেছেন। সরকার বলছে যে এই সংখ্যায় ভোটদান সম্পন্ন করেছেন, কিন্তু সেই ভোট ব্যালট পেপার, পোস্টাল ব্যালট, সেটা কি সরকার হাতে পেয়েছে? সরকার হাতে পেয়েছে 4,22,960টি পোস্টাল ব্যালট। 4,22,000-এর মানে 4,23,000 মতো পোস্টাল ব্যালট সরকার হাতে পেয়েছে। জানানো হয়েছে 4,68,091 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন, অর্থাৎ 4,68,000 ভোটার ডাকে জমা দিয়েছেন। এটাই সংখ্যা, এটা হয়তো পৌঁছে যাবে, এটাই সংখ্যা। এবং মানে 2,25,168টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশের কর্মকর্তারা বুঝে পেয়েছেন, এই তথ্য জানানো হয়েছে। দেশের অভ্যন্তরে আরও রয়েছে মোট 15 লাখ মতো পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা, সেখানে 7 লাখের বেশি হচ্ছে বিদেশে পাঠানো হয়েছিল। 4,22,000 মতো নির্বাচন কমিশন হাতে পেয়েছে। 4,22,000 যখন নির্বাচন কমিশন হাতে পেয়েছে, তখন আমরা একটু জানার চেষ্টা করি চলুন যে প্রবাসীদের সংখ্যা কত। আমরা প্রবাসীদের সংখ্যা হিসাব করে মানে যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে সরকারি এবং বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে প্রবাসীর সংখ্যা 1,20 থেকে 1,50 লাখের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMETর তথ্য মতে 1976 থেকে 2023 সাল পর্যন্ত 1,58 লাখের বেশি কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন, এবং এই সংখ্যা পর্যায়ক্রমে কখনো মানে ফিরে এসেছেন কিংবা মৃত্যুবরণ করেছে, আবার গিয়েছে, সেই ব্যাপারগুলো দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোতে প্রবাসীদের সংখ্যা বেশি। প্রবাসীদের সম্পর্কে মূল তথ্য যেগুলো বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে 1,20 লাখের বেশি, তবে বিভিন্ন সূত্র 1,50 লাখের উপরেও বলছে প্রবাসীর সংখ্যা। প্রধান গন্তব্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া।
2024-25-এর যে চিত্র, 2024 সালে 10,11,969 জন, 2025 সালে এই সংখ্যাটা দেওয়া নাই, 2024 সালের 10,11,969 জন প্রবাসে গিয়েছিলেন এরকমটা, এবং প্রবাসীদের রেমিটেন্সের উপরে আমাদের রিজার্ভ, ব্যাংকের রিজার্ভ নির্ভর করে এই ব্যাপারগুলো উঠে আসছে। এখন যদি 1,20,000 থেকে 1,50,000, মানে 1,20,00,000 থেকে 1,50,00,000 প্রবাসীর কথা ভাবা যায়, তাহলে সেখানে 4,22,000 কিংবা 4 লাখ ধরে নিলাম যে 68,000 যারা ভোট সম্পন্ন করেছে, 4,68,000-ই যদি ধরা হয় তাহলে কত পার্সেন্ট হয়? সেই সংখ্যা হিসাব করতে গেলে 3%-এর অনেক কম হয়। একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে দাবি করা হয়েছে 1,30,00,000 প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,56,000, সেটা 4,68,000 হবে, 4,68,000 জন, যা মোট ভোটারের মাত্র 3%। ভোট বর্জন করেছে 97% প্রবাসী। এই ফটোকার্ডটা, যদিও এই ফটোকার্ডটা সম্ভবত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা ছড়িয়ে দিয়েছে, কিন্তু ছড়িয়ে দিলেও সেখানে মিথ্যা তথ্য নেই। আমরা 4,22,000 পোস্টাল ব্যালট, যেটা সরকারি হিসাবে বলা হচ্ছে, 4,22,000 পোস্টাল ব্যালট এসেছে, 4,68,000 প্রবাসী ভোটদান করেছে। তো 4,68,000 যদি ধরি তাহলে 1.5 কোটি প্রবাসীর মধ্যে এই 4,68,000 কিন্তু 3%ও হয় না। আমি যদি 3%ও ধরি, 2.something% হয়। আমি যদি 3%ও ধরি তাহলে সেই 3% ভোটার প্রবাসে যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন। তার মানে 97% প্রবাসী ভোটার এবারের ভোট সম্পর্কে আগ্রহ দেখাননি, এবং জীবনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটদানের সুযোগ যখন লুফে নেওয়ার কথা, এবং সরকারের পক্ষ থেকেও আমরা নানাবিধ আশার কথা শুনছিলাম যে প্রবাসীরা ভোট দেওয়ার প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে। আমরা ধারণা করেছিলাম যে 70-80% প্রবাসী অন্তত ভোট দেবে, ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদ, মানে তারা প্রত্যাশা করবে। কিন্তু সেই সংখ্যা কিংবা পার্সেন্টেজ 3% যখন নেমে আসে, তখন প্রশ্ন আসে যে প্রবাসীদের এই 3% ভোট কাস্টিং কি বার্তা দেয়? বাংলাদেশে জাতীয় নির্বাচনে দেশি ভোটাররা তাহলে কত পার্সেন্ট ভোট দেবে, যখন সরকারের পক্ষ থেকে 55% দাবি করা হচ্ছে? সেই পার্সেন্টেজকে 30 পার হয়ে যাবে? 30 কি পার হতে পারবে, কিংবা 30-40-এর মধ্যেই থাকবে, নাকি 40 পার হয়ে সেটা 50-এর ঘরে গিয়ে ঠেকবে? নাকি বর্তমানে ভোট নিয়ে যে উৎসবের আমেজ একেবারেই দেখা যাচ্ছে না, যেটা বললাম, সেটা আরো বেশি সংক্রমিত হয়ে একটা, মানে বাংলাদেশে বলা যায় যে শেখ হাসিনা সরকারের যে বিতর্কিত নির্বাচন 14, 18 এবং 24, সেই নির্বাচনে ভোটকাস্টিং যেভাবে দেখানো হয়েছিল, আমরা সমালোচনা করি যে তারা ভোটকাস্টিং হয়েছে হয়তো 10%, 15%, তারা দেখাচ্ছে 40%, 45%। এই ব্যাপারগুলো মানে এই 3টা ভোট বাদ দিলে এর আগে যতগুলো ভোট হয়েছে, গণতান্ত্রিক ভোট হয়েছে, সেই ভোটগুলোর সর্বনিম্ন ভোট কাউন্টের যে মাত্রা ছিল, সেটার ক্ষেত্রে এবারের ভোটটা সম্ভবত সর্বনিম্ন কাউন্টের দিকে চলে যেতে পারে। এই তথ্য যখন বলছি প্রবাসীদের ভোটের প্রেক্ষিতে, তখন কারাগারের চিত্রটা চলুন দেখি। নিউজ 24 নিশ্চিত করছে যে ইতিহাসে প্রথমবার সুযোগ পেয়েও কারাগারে ভোট দেননি 93% বন্দী, অর্থাৎ কারাগারে ভোট দেওয়ার সুযোগ পেয়েও মাত্র 7% বন্দী ভোট দিয়েছেন, 93% বন্দী ভোট বর্জন করেছেন। ভোটে অংশ নেননি মানেই ভোট বর্জন করেছেন। এই সংখ্যা প্রবাসীদের 97% ভোট না দেয়া এবং কারাগারে 93% ভোট না দেয়া, এটা একটা খুবই বাজে বার্তা দিচ্ছে। এই বার্তাটি কি এরকম কারণেই তৈরি হয়েছে যে যেহেতু ওই মানে এর আগে 2024-এর সর্বশেষ যে নির্বাচন, আমি দামির নির্বাচন, নিজেরা নির্বাচন করা, ভোটাররা কি উৎসাহ হারিয়ে ফেলেছে? ভোটাররা কি এবারও ভাবছে যে ওই 24-এর মতো একই রকমের নিজেরা ভাগাভাগি নির্বাচন হচ্ছে, যেখানে সব পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করছে না? ব্যাপারটা কি সেটাই? ব্যাপারটা যদি সেটা হয় তাহলে সেটা সরকারের জন্য এবং দেশের ভাবমূর্তির জন্য খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। যে ভোটের প্রক্রিয়াকে আমরা সমালোচনা করেছি, সেই ভোটের প্রক্রিয়ার মতোই চিত্র যদি এবারও হয়, তাহলে আমরা সমালোচনা আর কাকে করব? হঠাৎ করেই ডক্টর ইউনূসের মুখে মুক্তিযুদ্ধের গুণকীর্তন শোনা যাচ্ছে, মুক্তিযুদ্ধের গান গাচ্ছে, মুক্তিযুদ্ধের পীড়িত মনে হয় তার মধ্যে উতলে উঠতেছে। ঘটনা কি? নতুন করে কিছু ঘটতে যাচ্ছে কোথাও? এই ডক্টর ইউনূস তো সেই ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার পর যে রিসেট বাটন প্রেস করেছিল, সেই রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি সবকিছু মুছে দিয়েছিল। এবং তার রিসেট বাটন প্রেসের মধ্য দিয়ে এখানে যে একটা মবতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই মবতন্ত্রের মব সন্ত্রাসীরা যত্রতত্র নির্বিচারে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত সেটা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।